আমার কোনো বিশেষ প্রতিভা নেই, আমি শুধু প্রচণ্ড কৌতূহলী। আলবার্ট আইনস্টাইনের এই কথাটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। কারণ এই যে তীব্র কৌতূহল, এটাই কিন্তু গবেষণা, আবিষ্কার আর উদ্ভাবনের একদম গোড়ার কথা, এর মূল চালিকা শক্তি। আজ আমরা দেখব কিভাবে একটা সাধারণ আইডিয়া একটা বিশ্ব বদলানো উদ্ভাবনে পরিণত হয়। মানে ল্যাব থেকে আমাদের জীবন পর্যন্ত পৌঁছানোর এই যে পুরো জার্নিটা, এর পেছনের ডিএনএটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন দেখে নিই আজকে কি থাকছে আমাদের আলোচনায়। প্রথমে আমরা জানব উদ্ভাবন কেন একটা সাধারণ আবিষ্কারের চেয়ে অনেক বড় কিছু। তারপর দেখব সময়ের সাথে সাথে উদ্ভাবনের মডেলগুলো কিভাবে বদলে গেছে। এরপর কথা বলবো পরিচালকদের একটা বড় দ্বিধা নিয়ে, প্রযুক্তির জীবনচক্রটা কেমন হয় তা নিয়েও আলোচনা হবে, আর সবশেষে কিভাবে এই সব কিছু মিলে সম্পদ তৈরি হয়। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। উদ্ভাবন আর আবিষ্কার, এই দুটো শব্দ কিন্তু আমরা প্রায় এক করে ফেলি। আসুন সবার আগে এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, উদ্ভাবন মানে কিন্তু শুধু একটা দারুণ আইডিয়া মাথায় আসা নয়। পল ট্রটের মতে এটা আসলে একটা পুরো ম্যানেজমেন্ট প্রসেস। এর একটা সূত্র আছে। প্রথমে একটা থিওরিটিক্যাল ধারণা, তারপর সেটার টেকনিক্যাল আবিষ্কার, আর সবশেষে সেটার বাণিজ্যিক সফলতা। সহজ কথায়, একটা আইডিয়া যতক্ষণ না বাজারে আসছে, কমার্শিয়ালি সাকসেসফুল হচ্ছে, ততক্ষণ ওটাকে সত্যিকারের উদ্ভাবন বা ইনোভেশন বলা যায় না। এখানেই কিন্তু আসল মজাটা। আবিষ্কার আর উদ্ভাবনের মধ্যে পার্থক্যটা দেখুন। ১৯২৮ সালে ফ্লেমিং যখন পেনিসিলিন আবিষ্কার করলেন, সেটা ছিল একটা অসাধারণ ইনভেনশন বা আবিষ্কার। কিন্তু সেই আবিষ্কারকে ব্যবহারযোগ্য অ্যান্টিবায়োটিক হিসেবে মানুষের হাতে পৌঁছাতে আরও ২০ বছর লেগে গিয়েছিল। এই যে পুরো বাণিজ্যিক রূপান্তরটা, এটাই হলো ইনোভেশন। আর ঠিক এই জায়গাতেই ম্যানেজমেন্ট অফ টেকনোলজি বা এমওটির ধারণাটা আসে। ভাবুন তো, একটা কোম্পানিতে খুব মেধাবী বিজ্ঞানী আছেন, দক্ষ ইঞ্জিনিয়ার আছেন, আবার তুখোর বিজনেস এক্সপার্টও আছেন। তারেক খলিলের মতে এমওটি হল সেই আঠার মতো, যা এই তিনটি বিভাগকে একসাথে জুড়ে দেয়, নিশ্চিত করে যে একটা দারুণ আইডিয়া যেন শুধু ল্যাবে আটকে না থাকে, বরং মানুষের জীবন পর্যন্ত পৌঁছায়। প্রযুক্তি বললেই আমাদের মাথায় কি আসে? সাধারণত যন্ত্রপাতি বা গ্যাজেটস, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু। এর আসলে ৪টি উপাদান আছে। হার্ডওয়্যার হলো আপনার হাতে থাকা স্মার্টফোনটা, সফটওয়্যার হলো এর ভেতরের প্রোগ্রামগুলো, ব্রেনওয়্যার হলো আপনি কেন আর কিভাবে ফোনটা ব্যবহার করছেন তার পেছনের স্ট্র্যাটেজি, আর নো হাউ হলো ফোনটার সব ফিচার ঠিকঠাকভাবে ব্যবহার করার দক্ষতা। তো চলুন পরের ধাপে যাওয়া যাক। এবার দেখা যাক সময়ের সাথে সাথে এই উদ্ভাবন প্রক্রিয়া সম্পর্কে আমাদের ধারণাগুলো কিভাবে বদলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভাবা হতো উদ্ভাবন একটা সরল রেখায় চলে। হয় টেকনোলজি পুশ, মানে ল্যাবে কিছু একটা আবিষ্কার হলো আর সেটা বাজারে ঠেলে দেওয়া হলো, অথবা মার্কেট পুল, মানে বাজারের যা চাহিদা সেই অনুযায়ী ল্যাবে গবেষণা হলো। কিন্তু এখন আমরা জানি ব্যাপারটা এত সহজ নয়। এটা একটা ইন্টারঅ্যাক্টিভ মডেল, যেখানে গবেষণা, মার্কেটিং আর প্রোডাকশন ডিপার্টমেন্ট একে অপরের সাথে কথা বলে কাজ করে। আর আজকের দিনে তো ওপেন ইনোভেশনের যুগ, যেখানে কোম্পানিগুলো নিজেদের বাইরে থেকেও আইডিয়া নেয়, যেমনটা লেগো করে তাদের ফ্যানদের কাছ থেকে আইডিয়া নিয়ে। এবার আমরা এমন একটা সমস্যার কথা বলবো, যেটা প্রায় প্রত্যেকটা ইনোভেটিভ কোম্পানিকেই ফেস করতে হয়। প্রশ্নটা খুবই সহজ, কিন্তু উত্তরটা ততটাই কঠিন। একটা কোম্পানি কিভাবে আজকের কাজগুলো খুব দক্ষতার সাথে করবে, আবার একই সাথে ভবিষ্যতের জন্য নতুন নতুন আইডিয়া আর সৃজনশীলতাও ধরে রাখবে? এটাই হলো ম্যানেজারদের জন্য সবচেয়ে বড় দ্বিধা বা ডিলেমা। ব্যাপারটা অনেকটা দড়ির ওপর হাঁটার মতো। একদিকে দক্ষতা, অন্যদিকে সৃজনশীলতা। এই দুটো জিনিসের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স রাখাই হলো আসল চ্যালেঞ্জ। কারণ দক্ষতা বাড়াতে গেলে খরচ কমাতে হয়, প্রসেসগুলোকে একদম নিখুঁত করতে হয়। আর সৃজনশীলতার জন্য ঠিক তার উল্টোটা দরকার, একটু ছাড়, একটু ঝুঁকি নেওয়ার স্বাধীনতা। এই ভারসাম্য রাখতে না পারার একটা বড় উদাহরণ হলো জাগুয়ার ল্যান্ড রোভার, যারা শুধু ডিজেল গাড়ির ওপর বেশি ফোকাস করতে গিয়ে বেশ বড় ক্ষতির মুখে পড়েছিল। তো এই কঠিন চ্যালেঞ্জটা ম্যানেজ করার কোনো উপায় আছে কি? হ্যাঁ আছে, আর সেটারই একটা দারুণ টুল হলো পিয়ারসনের আনসার্টেনিটি ম্যাপ বা অনিশ্চয়তার মানচিত্র। এটা ম্যানেজারদের বুঝতে সাহায্য করে কোন প্রজেক্ট কিভাবে সামলাতে হবে। এই ম্যাপটা কি করে? এটা সব ইনোভেশন প্রজেক্টকে অনিশ্চয়তার উপর ভিত্তি করে 4টা ভাগে ফেলে দেয়। যেমন 1 নম্বর কোয়াড্রেন্টে আছে এক্সপ্লোরেটরি রিসার্চ। ভাবুন, মঙ্গল গ্রহে প্রথম মানুষ পাঠানোর মতো প্রজেক্ট। লক্ষ্যটা বিশাল, কিন্তু কিভাবে করা হবে তার প্রায় কিছুই জানা নেই। আর অন্যদিকে 4 নম্বর কোয়াড্রেন্টে আছে আপনার ফোনের একটা সফটওয়্যার আপডেটের মতো কাজ। এখানে লক্ষ্য আর পদ্ধতি দুটোই মোটামুটি পরিষ্কার। এই ম্যাপটা এটাই দেখায় যে সব প্রজেক্ট একভাবে ম্যানেজ করা যায় না, প্রত্যেকটার জন্য আলাদা কৌশল দরকার। এবার আসি প্রযুক্তির জীবনচক্রের কথায়।
মজার ব্যাপার হলো প্রায় সব প্রযুক্তি একটা নির্দিষ্ট প্রেডিক্টেবল প্যাটার্ন মেনে চলে। আর এই প্যাটার্নটা দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো, তাই একে এস কার্ভ বলা হয়। এটা সময়ের সাথে একটা প্রযুক্তির উন্নতি আর গ্রহণযোগ্যতাকে দেখায়। এই এস কার্ভের মূলত 3টি পর্যায়। স্মার্টফোনের উদাহরণ দিয়েই ভাবা যাক। একেবারে শুরুতে যখন প্রথম স্মার্টফোন এলো, তখন এর পারফরম্যান্স ছিল বেশ স্লো, আর খুব কম মানুষই ব্যবহার করত। এটা ছিল সূচনা পর্ব। এরপর এলো গ্রোথ বা বিকাশের পর্যায়, যখন টেকনোলজিটা দ্রুত উন্নতি করল আর সবার হাতে হাতে চলে এলো। আর এখন আমরা আছি ম্যাচুরিটি বা পরিপক্কতার পর্যায়ে, যেখানে নতুন ফোনগুলোতে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো খুবই ছোটখাটো। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দেখব এতক্ষণ ধরে যে ধারণাগুলো নিয়ে কথা বললাম সেগুলো কিভাবে একসাথে হয়ে অর্থনৈতিক মূল্য মানে সম্পদ তৈরি করে। মূল কথাটা হল কার্যকর উদ্ভাবন আর প্রযুক্তি ব্যবস্থাপনাই কিন্তু একটা কোম্পানি বা একটা দেশের জন্য সম্পদ তৈরির প্রধান ইঞ্জিন। যারা এই প্রক্রিয়াগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে তারাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়। ব্যাপারটা বুঝতে হলে চলুন কিছু উদাহরণ দেখি। 19 শতকে কটন জিন আমেরিকার অর্থনীতিতে বিপ্লব এনেছিল। স্যামসাংয়ের মতো কোম্পানিতে ঠিকঠাক বিনিয়োগ করে দক্ষিণ কোরিয়া আজ ইলেকট্রনিক্সের দুনিয়ায় রাজত্ব করছে। আর অ্যাপেলের আইফোন তো শুধু একটা প্রোডাক্ট নয়, এটা একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি করেছে আর বিশাল অর্থনৈতিক মূল্য তৈরি করেছে। কিন্তু এই ধরনের সম্পদ তৈরি করতে ঠিক কী পরিমাণ বিনিয়োগের প্রয়োজন হয়? সিমেন্সের মতো একটা কোম্পানি রিসার্চ আর ডেভেলপমেন্ট মানে R&Dতে বছরে $12 বিলিয়ন বেশি বিনিয়োগ করে। এটা থেকেই বোঝা যায় উদ্ভাবনের পেছনে কি বিশাল একটা প্রতিশ্রুতির দরকার হয়। তাহলে আজকের দিনের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যখন একটা প্রযুক্তি তার এস কার্ভের একদম চূড়ায় পৌঁছে যায় আর তার বৃদ্ধি থেমে আসে, তখন বড় বড় প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের পরবর্তী ঢেউয়ের জন্য নিজেদেরকে কিভাবে প্রস্তুত করছে। শেষ করব ক্রিস্টোফার ফ্রিম্যানের একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী কথা দিয়ে। উদ্ভাবন না করা মানেই মৃত্যু। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে আজকের দুনিয়ায় ইনোভেশন বা উদ্ভাবন কোনো শখের বিষয় নয়, এটা টিকে থাকা আর এগিয়ে যাওয়ার জন্য একটা মৌলিক প্রয়োজনীয়তা।